একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন নিশীথ প্রামাণিক এবং তাকে দেখে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখায়। পুরনো একটি মামলা অর্থাৎ 2018 সালের একটি মামলায় তিনি হাজিরা দিতে এসেছিলেন এবং সেখানেই তাকে দেখে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তাকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পুরনো একটি মামলায় হাজিরা দিতে এসে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। আর এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি হীরক রায়, দেখে নেব। 2018 সালের একটি পুরনো মামলার হাজিরা দিতে গিয়ে দিনহাটায় তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়ল প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। 2018 সালে একটি নিশীথ প্রামাণিকের নামে একটি মামলা হয়েছিল এবং সেই মামলার আজকে কিন্তু দিনহাটা মহকুমা আদালত, সেই আদালতেই কিন্তু হাজিরা দিতে যান নিশীথ প্রামাণিক। এবং তিনি যখন এই দিনহাটা মহকুমা আদালতে যান সেই সময় দেখা যায় যে তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছে আদালতের বাইরে কিন্তু তারা ভিড় করতে শুরু করে এবং তিনি যখন এই আদালত থেকে বেরিয়ে যখন তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সেই সময় কিন্তু দেখা যায় যে আদালতের বাইরে থাকা তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু নিশীথ প্রামাণিককে কালো পতাকা দেখায় এবং গো ব্যাক স্লোগান দেয়। এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ঘটনাস্থলে এবং এই যে নিশীথ প্রামাণিক বা বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে 2018 সালে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল নিশীথ প্রামাণিকের নামে এবং সেই মামলার কিন্তু আজকে কিন্তু হাজিরা দিতেই তিনি গিয়েছিলেন এবং তারপরেই কিন্তু দেখা যায় যে তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু কালো পতাকা দেখায়। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সেই এলাকায় যতদিন তিনি মন্ত্রী ছিলেন, তিনি সাংসদ ছিলেন, সেই এলাকার কোনো উন্নয়নমূলক কাজ করেনি, সেই কারণেই সাধারণ মানুষ তাকে কালো পতাকা দেখিয়েছে, গো ব্যাক স্লোগান দিয়েছে। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, এমনটাই কিন্তু দাবি করছে তৃণমূল কংগ্রেস। কোচবিহার থেকে হীরক রায় রিপোর্ট, নিউজ টাইম। পুরনো মামলায় হাজিরা দিতে এসে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার দুপুরে দিনহাটা মহকুমা আদালতে 2018 সালের একটি পুরনো মামলার হাজিরা দিতে আসেন এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখায়। আর এই বিষয়ে নিশীথ প্রামাণিক কি বলেছেন শোনাবো। দেখুন, প্রথমেই বলবো যে কোর্ট যেখানে সাধারণ মানুষ বিচার চাইতে যান এবং যে কোর্ট প্রেমাইসিস যেখানকার মহামান্য বিচারপতি সিজিএম বা এডিজে যেখানকার কাস্টোডিয়ান, সেই প্রিমাইসিসের মধ্যে কি করে আক্রমণ ঘটতে পারে, যেখানে আমি কোর্টের কাজেই যাচ্ছি, কোর্টের নির্দেশেই যাচ্ছি, সেই কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, কোনো রাজনৈতিক সমাবেশ নয়, কোনো মিছিল মিটিং নয়, সেখানেও তৃণমূলের দাদাগিরি। আজকে ভাবতে অবাক হয় তৃণমূল কংগ্রেসের কতটা তাদের কনফিডেন্স লেভেল কমে গেছে যে এই আক্রমণকে তারা হাতিয়ার করে নিয়েছে এবং তারা ভাবছে যে এই আক্রমণ করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তারা আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারবে। এবং আজকের যে ঘটনা, একেবারে বলবো যে এটা প্রাণনাশের জন্য আক্রমণ। যেভাবে ধারালো অস্ত্র পাথর নিয়ে আক্রমণ করা হয়েছে, আমরা এই কাশ্মীরে পাথর ছোড়ার ঘটনা শুনেছি, এখন দিনহাটা কুচবিহারে পাথর ছোড়ার ঘটনা ঘটছে। কিছুদিন আগে দেখেছেন যে শুভেন্দু অধিকারী সম্মানীয় এলওপি কুচবিহারে এসেছিলেন, তার উপরে কিভাবে পাথর ছুঁড়ে আক্রমণ করা হয়েছিল। আমি নিজে ছিলাম সেই গাড়িতে। আজকেও ঠিক একইভাবে বুলেট প্রুফ গাড়ি না হলে হয়তো গাড়ির কাঁচ ভেঙে যেত, হয়তো সেখানে অন্যরকম ঘটনা ঘটতে পারত, ইনজুরি হওয়ার, আঘাত লাগবার ঘটনা ঘটত। আজকে যেভাবে ল অ্যান্ড অর্ডার কোলাপস হচ্ছে বারবার, এটা অত্যন্ত লজ্জার। এবং একেবারে কোর্ট চত্বরে যেখানে মানুষ সবচাইতে সেফ থাকবার কথা, সেখানেও আক্রমণের ঘটনা, কি করে দুষ্কৃতীরা সেখানে পৌঁছলো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবং পুলিশ একেবারে নির্বাক, পুলিশকে সঙ্গে নিয়ে আক্রমণ চালানো। এবং এই ঘটনা প্রথম নয়, এটা বরাবর কুচবিহারে ঘটছে। এমএলএদের উপর, বিধায়কদের উপর আক্রমণ। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ এবং দ্রুত কলেজের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে, এই দাবি নিয়ে আজ এবিভিপির পক্ষ থেকে জেলা শাসকের দফতর ঘেরাও অভিযান করা হয় এবং সেই ঘেরাও অভিযানে কার্যত পুলিশ বাধা হয়ে দাঁড়ায়, আক্রমণ করে তাদের ওপর। অভিযোগ আছে বাঁকুড়া জেলা শাসকের দফতর ঘেরাও অভিযানে পুলিশের অতি সক্রিয়তা।
পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, কিন্তু তারপরেও পুলিশ তাদের বাধা দেয় ও ছাত্র নেতাদের উপর আক্রমণ করে, এমনটাই কিন্তু অভিযোগ। অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে এবং কলেজে কলেজে অতি শীঘ্রই ভর্তির দাবি তুলেছে বিজেপি ছাত্র সংগঠন এবং সেই দাবি নিয়ে আজ তারা জেলা শাসকের দপ্তর ঘেরাও অভিযান করেন এবং সেই অভিযানে পুলিশের অতি সক্রিয়তা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, কিন্তু তা সত্ত্বেও পুলিশ বাধা দেয় আর ছাত্র নেতাদের উপর আক্রমণ করে, এমনটাই কিন্তু অভিযোগ বিজেপি ছাত্র সংগঠনের। কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বচসা সৃষ্টি হয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে, পাশাপাশি কলেজে কলেজে যে ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই আটকে রয়েছে সেই ভর্তি প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে। স্কুলে আত্মহত্যার চেষ্টা সপ্তম শ্রেণীর এক ছাত্রীর। বৃহস্পতিবার স্কুল শুরুর আগে বাথরুমে গিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এক ছাত্রী। বৃহস্পতিবার স্কুল শুরুর আগেই বাথরুমে গিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। বর্তমানে ওই ছাত্রীর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রের খবর। স্কুলে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা সপ্তম শ্রেণীর এক ছাত্রীর। আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশায় শিক্ষক, শিক্ষিকা ও পরিবারের লোকেরা। জানা যাচ্ছে, বৃহস্পতিবার স্কুল শুরুর আগে বাথরুমে গিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। উত্তর 24 পরগনার বাগদার সিন্দ্রানী সাবিত্রী উচ্চ বিদ্যালয়ের ঘটনার পর ওই ছাত্রীকে স্কুলের তৎপরতায় সিন্দ্রানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে স্থানান্তরিত করা হয় বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে ওই ছাত্রের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রের খবর। বাথরুমে গিয়ে ও শোনা গেছে পয়জন খেয়েছে। এবার আমরা তখন প্রেয়ার সবে শেষ হয়েছে, তারপর আমরা দৌড়ে গিয়ে গন্ধ পেয়ে হাসপাতালে নিয়ে যাই, সিন্দ্রানী হাসপাতালে। সেখান থেকে এখানে নিয়ে মায়ের সঙ্গে কি ঝগড়া হয়েছে, কাল ভাত খায়নি, মানে ও কাল থেকে রাত্র থেকে না খেয়ে আছে, ওর বাবা বিদেশে থাকে, এটা শোনা গেছে, এখনো কিছু সঠিকভাবে জানা যায়। তবে কি কারণে আত্মহত্যা, পরিবার সূত্রের খবর। পরিবারের তরফে ভয় দেখানো হচ্ছিল, ভালো রেজাল্ট না করলে বিয়ে দিয়ে দেওয়া হবে সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে। সেই ভয়েই এমন ঘটনা বলে মনে করছে পরিবার। আমার বাড়িতে ছাগল আছে, আমি ওই ছাগলের জন্য আমার মা এনে রেখেছিল ওই গায়ে মশা মারা ওষুধ। ওটা অতটুকু মেয়েকে কেউ বিয়ে দেয়? ইয়ার্কির ছলে মানুষ বলতে পারে, তাই বলে ওকে বিয়ে দেয়? আপনি ইয়ার্কির ছলে বলেছিলেন? আমি বলছি তুই যদি এবার রেজাল্ট ভালো না করিস তোকে আবার বিয়ে দিয়ে দেবো। এটা তো সব বাবা মারাই বলে। আচ্ছা, সেটা তো এটা কি আমার কোনো দোষ? যদিও এই আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে স্কুল কর্তৃপক্ষের মনে বলে খবর। নিউজ টাইম। পার্কিংকে কেন্দ্র করে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আইনজীবী ছেলেকে পুলিশ যখন মারছিল তখন বাবা বাঁচাতে যায়। পুলিশের মারে আইনজীবী বাবা ছেলে দুজনেই আহত হয় বলে অভিযোগ। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সল্টলেকে। পার্কিংকে কেন্দ্র করে মারধরের অভিযোগ বিধাননগর পূর্ব থানার পুলিশের বিরুদ্ধে। সল্টলেকের একে 136 নম্বর বাড়ির ঘটনা। সল্টলেকের একে 136 নম্বর বাড়ির গাড়িটি বাড়ির কাছেই পার্ক করা ছিল। রাতের বেলায় সেই গাড়ি আনতে যায় হাইকোর্টের আইনজীবী সৌরেন্দ্র নারায়ণ রায়। অভিযোগ, সে সময় সিভিল ড্রেসে পুলিশ এসে ঝামেলা করে এবং তাকে মারধর করে। অভিযোগ, সেই খবর পেয়ে যখন তার হাইকোর্টের প্রাক্তন আইনজীবী বাবা মনোজেন্দ্র নারায়ণ রায় গেলে তাকেও মারধর করে। মারধরের ফলে দুজনেই আহত হন। মনোজেন্দ্র নারায়ণ রায়ের কোমরে আঘাত লাগে, তাকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় রাতেই বিশাল পুলিশ ঘটনাস্থলে আসে। মূলত একটি গাড়ি রাখাকে কেন্দ্র করে এই গন্ডগোল। গাড়িটি বাড়ি থেকে 200 মিটার দূরে দাঁড় করানো ছিল। আহত MN রায়ের স্ত্রী ববিতা রায়ের দাবি, পুলিশ মদ্যপ অবস্থায় ছিল। পার্কের পাশে গাড়ি আমার পার্ক করা ছিল, ওটা আনতে আমার ছেলে গেছে। রাস্তায় দুটো পুলিশ ধরে ওকে মারধর করেছে। বিনা কারণে কোশ্চেন জিজ্ঞেস করতে গিয়ে মারধর করেছে। ও নিজের ডিফেন্সের জন্য বাঁচাতে জন্য গেছে, তো গাড়ির চাবি হাতে ছিল, ওটা পুলিশের মাথায় একটু লেগেছে। পুলিশ আমার ছেলেকে মুখে মেরেছে। কেন মেরেছে? প্রথমে পুলিশ মেরেছে। কেন? ও কোশ্চেন আনসার অত করতে পারছে না, কেন গাড়ি আনতে যাচ্ছে। ও ফোন করলো ছেলে, বাবা আসো দেখো এখানে পুলিশরা গেছে, ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এখন উনি কেমন আছেন? এখন
ওনার ফ্র্যাকচার হয়েছে, বোনস ফ্র্যাকচার হয়েছে। আপনারা কি কোনো কমপ্লেন কিছু করেছেন? আমরা এফআইআর করেছি, কমপ্লেন তো করতে। কোথায় কোথায় করেছেন? হাইকোর্টে। হাইকোর্টে কমপ্লেন করেছেন। এই ঘটনায় আক্রান্ত পরিবার হাইকোর্টে মামলা দায়ের করেছে। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা দ্রুত শুনানি হয়। হয়তো কোনো সেই বিচারপতি কখনো তৃণমূল সরকারের বিরুদ্ধে রায় দিয়েছিল, তাই বিভিন্ন বাহানা করে এটা করা হচ্ছে। তো বিচারপতিদের ধমকাচ্ছে না এরা। বিচারপতি যারা ছোটখাটো কোর্টের বিচারপতি, তাদের বাড়িতে কাজের লোক তুলে নেয়, তাদের বাড়িতে পুলিশ সিকিউরিটি তুলে নেয়, তাদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য লোক পাঠায় না, জল সরবরাহ বন্ধ করে দেয়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, এরকম খবর আমাদের কানেও আসে। এটা একেবারেই স্থানীয়, বিচ্ছিন্ন, অবাঞ্ছিত ঘটনা। কেন সেখানে পুলিশ এতটা কড়া হলেন নিশ্চয়ই তাদের কাছ থেকেও শোনা হবে, কিন্তু যে অভিযোগ বা যে অতিসক্রিয়তার, এগুলো বিচ্ছিন্ন, একেবারেই বিচ্ছিন্ন ঘটনা, অনভিপ্রেত ঘটনা। কেন হচ্ছে ওখানকার পুলিশ কর্তারা খতিয়ে দেখছে। বিচারপতি অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। এখনই ডিউটিতে অ্যাসাইন হতে পারবেন না অভিযুক্তরা। সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে, শুধু ঘটনার সময় নয়, ঘটনার আগে ও পরেরও। আক্রান্তের ছেলে ইমেল করেছে, এবার থানায় গিয়ে তাকে সই করতে হবে এফআইআরে। এর আগে বিভিন্ন ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল, অভিযোগ পেয়েও তৎপর হয় না পুলিশ। এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠল মারধরের। পুলিশ কবে তার দায়িত্ব কর্তব্য বুঝবে, কবে বুঝবে কোনটা করণীয় আর কোনটা নয়? নিউজ টাইম। শুক্রবার রাজ্যে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রো রেলের 3টি প্রকল্পের বর্ধিত পরিষেবার উদ্বোধন করবেন তিনি, পাশাপাশি রাজনৈতিক সভাও করবেন। 26-এর পরিপ্রেক্ষিতে সেই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মত রাজনৈতিক শিবিরের। মেট্রোর উদ্বোধনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিহারে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাটনা বিমানবন্দর থেকেই দুপুর 2:50 কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন মোদী। কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পৌঁছানোর কথা বিকেল 4টে নাগাদ। বিমানবন্দর থেকে সড়কপথে যশোর রোড মেট্রো স্টেশনে যাওয়ার কথা তাঁর। বিকেল 4:15 যশোর রোড মেট্রো স্টেশন থেকে 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন। এরপর মেট্রো ছুড়ে যশোর রোড স্টেশন থেকে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন পর্যন্ত যাবেন। ফের মেট্রোতে চড়ে যশোর রোড স্টেশনে ফিরবেন। বিকেল 4:35 যশোর রোড মেট্রো স্টেশন থেকে সড়কপথে দমদমের সেন্ট্রাল জেল ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন। 4:45 সেন্ট্রাল জেল ময়দানে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। সেখানে প্রশাসনিক ও রাজনৈতিক সভা রয়েছে তাঁর। প্রথমে প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। 5:25 পর্যন্ত সেই প্রশাসনিক সভা হওয়ার কথা। এরপর 5:30 ওই সেন্ট্রাল জেল ময়দানেই বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দেওয়ার কথা। 6:15 পর্যন্ত এই রাজনৈতিক সভায় থাকবেন তিনি। মনে করা হচ্ছে সভা থেকে রাজনৈতিক বার্তা দেবেন প্রধানমন্ত্রী। এসআইআর, বাংলা ভাষীদের উপর অত্যাচারের অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মনে করা হচ্ছে সেই সব বিষয়ে রাজ্যের শাসক দলকে পাল্টা আক্রমণ শোনাবেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, বিজেপি কার্যকর্তাদের সঙ্গে মিছিলে অংশগ্রহণের জন্য মুখিয়ে আছি। তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের মানুষের ক্ষোভ দিনের পর দিন বেড়েই চলেছে এবং বিজেপির দিকেই তাকিয়ে আছে উন্নয়নের জন্য। সন্ধ্যে 6:20 সড়কপথে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। 6:35 কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি উড়ে যাবেন প্রধানমন্ত্রী। নিউজ টাইম। অযোগ্যদের নিয়োগ করার চেষ্টা করছে রাজ্য। এসএসসি পরীক্ষা নিয়ে শুনানির সময় এমন অভিযোগ শুনে রাজ্য এসএসসিকে ভৎসনা করল সুপ্রিম কোর্ট। ট্রুলি শকিং, লজ্জাজনক বলে মনে করা হচ্ছে, এমনই মন্তব্য করা হয়েছে। অন্যদিকে রাজ্য চাইলে পরীক্ষা পিছিয়ে দিতে পারে, যোগ্য চাকরি প্রার্থীদের স্বস্তি দিয়ে জানালো শীর্ষ আদালত। 31 ডিসেম্বর পর্যন্ত স্কুলে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের। ফলে সেপ্টেম্বর মাসে নতুন করে এসএসসি পরীক্ষার প্রস্তুতিতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন যোগ্য চাকরিহারাদের একাংশ। বৃহস্পতিবার সেই আবেদনে সাড়া দিল শীর্ষ আদালত। রাজ্য সরকার যদি পরীক্ষা পিছিয়ে দিতে চায়, শীর্ষ আদালত বিবেচনা করবে বলে আবেদনকারীদের স্বস্তি দিয়ে জানালো। কিন্তু তারই মধ্যে শুনানির সময় রাজ্য সরকার ও এসএসসিকে সুপ্রিম ভৎসনার নতুন মাত্রা পেয়েছে।
সরকার অযোগ্যদের নিয়োগের চেষ্টা করছে বলে শুনানির সময় বলেন আবেদনকারীদের আইনজীবী। আর এতে চমকে যান বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ প্রশ্ন তুলে বলে, আপনারা এখনো নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক এবং ট্রুলি শকিং। কোনোভাবেই কোনো অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে না দেওয়ার জন্য নির্দেশ দেয়। সুপ্রিম ভৎসনা নিয়ে মুখ খুলেছে চাকরিহারা যোগ্য শিক্ষকরাও। দুর্নীতির শেষ দেখে ছাড়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অনেক যোগ্য প্রার্থী, অনেক যোগ্য শিক্ষক সেই সময়ে যারা দীর্ঘদিন ধারাবাহিকভাবে চাকরি করেছে তারা এই সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারেনি। সুতরাং সুপ্রিম কোর্টের আজকেরও যে পর্যবেক্ষণ যে যারা বিদ্যালয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তাদের প্রত্যেককে এই সিলেকশন প্রসেসে বসাতে হবে। সুতরাং নির্দিষ্ট দিনে এসএসসি পরীক্ষা নিতে পারবে না। আমরা ফের এসএসসি অভিযানে যাব যে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, আপনারা আপনাদের পাপ ধুয়ে ফেলার চেষ্টা করছেন। আপনারা কেবলমাত্র এসএসসি 2016 প্যানেলের আনটেন্টেড যারা আছে তাদেরকে পরীক্ষায় বসান এবং তাদের 3 মাস অন্তত পরীক্ষা পেছাতে হবে। এই দাবিতে সুপ্রিম কোর্টে আজকে শুনানি হয়েছে, ফের মামলা হবে এবং ফের এসএসসি অভিযান হবে। সুপ্রিম পরামর্শ মতো পিছবে পরীক্ষার সূচি, এবার বল এসএসসির কোর্টে। এ ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার। নিউজ টাইম। স্বাস্থ্য বিমায় কি এবার জিএসটি কমতে চলেছে? রাজ্যের মন্ত্রী গোষ্ঠীদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে সেই রকম আভাস মিলেছে। বিমায় জিএসটি কমলে প্রিমিয়াম কমার সম্ভাবনাও রয়েছে। 15ই আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন দেশের মানুষকে দীপাবলির তোফা দেবেন। সেই তোফা যে জিএসটি সংক্রান্ত তাও জানিয়েছিলেন তিনি। इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया। पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया और मेरे प्यारे देशवासियों, हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवीय की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे। बहुत बड़ी सुविधा बढ़ेगी। हमारे एमएसएमई, हमारे लघु उद्यमी, इनको बहुत बड़ा लाभ मिलेगा। रोजमर्रा की चीजें बहुत सस्ती हो जाएगी और उससे इकोनॉमी को भी एक नया बल मिलने वाला है। প্রধানমন্ত্রীর সেই ঘোষণার পরেই উদ্যোগী হলো অর্থমন্ত্রক। বুধবার রাজ্যের অর্থমন্ত্রীদের মন্ত্রীগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৈঠকে 13 রাজ্যের অর্থমন্ত্রী উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠকেই অর্থমন্ত্রীর ব্যক্তিগত স্বাস্থ্য বীমা ও জীবন বীমায় জিএসটির হার শূন্য করার প্রস্তাব দেন। বর্তমানে বীমায় 18% জিএসটি ধার্য করা হয়। জিএসটি প্রত্যাহার হলে বীমার প্রিমিয়ামও কমার কথা। বৈঠকে উপস্থিত অনেকেই বলেন জিএসটি প্রত্যাহার হলে প্রিমিয়ামও যাতে কমে সেই দিকে নজর দিতে হবে। বীমায় জিএসটি কমলে কেন্দ্রে 10,000 কোটি টাকার রাজস্ব ক্ষতি হওয়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গে ক্ষতি হতে পারে বছরে 900 কোটি টাকা। একই সঙ্গে জিএসটি হার 5% ও 18% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বর্তমানে দেশে 6টি হারে জিএসটি ধার্য করা হয়। সর্বোচ্চ জিএসটি 40%। নর্মালি সাধারণ মানুষ যে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনে সেটাতেই জিএসটির চাপটা এত বেশি হয় যে সাধারণভাবে মানুষের কষ্ট হয়। এখন জিএসটির যে স্ল্যাবগুলো আছে 5% আছে, 12% আছে, 18% আছে, 28% আছে, কিন্তু আমরা যে নিত্য নৈমিত্তিক জিনিস কিনি সেইগুলো যদি জিএসটির পরিমাণ কমিয়ে দেওয়া যায় তাহলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রান্তিক মানুষ তাদের সুবিধা হবে। দেখুন, উচ্চবিত্ত মানুষদের, ধনী মানুষদের, তাদের ক্ষেত্রে আপনি ট্যাক্স নিন, লাক্সারিয়াস জিনিস কিনবেন, দামি দামি জিনিস কিনবেন, তাদের জন্য ট্যাক্স বাড়ুক। কিন্তু সাধারণভাবে যারা টিভির পর্দায় চোখ রেখেছেন, তারা যে নিত্য নৈমিত্তিক সংগ্রাম করছেন, যেসব জিনিসপত্র কেনেন, তাদের
জিএসটিটা যদি কমিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু তাদের কষ্ট লাঘব হয়ে যাবে। জিএসটির হার সেখান থেকে কমিয়ে আনলে রাজস্ব ক্ষতি বাড়বে। সেক্ষেত্রে শরীর ও পরিবেশের পক্ষে ক্ষতিকারক পণ্যে জিএসটি 40% বেশি হতে পারে। তবে এ সমস্তই প্রস্তাব, চূড়ান্ত সিদ্ধান্ত হবে জিএসটি কাউন্সিলের বৈঠকে। নিউজ টাইম।